নগর রাজ্যে নিজের নামের মতোই সুন্দর ছিল। ওখানকার রাজা বিক্রম সিং নিজের রাজত্বকে খুবই দায়িত্বের সাথে সামলাতেন। রাজ্য নিজের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আর আর্থিক স্তরে সুবল আর পরিপূর্ণ ছিল। রাজ্যের মন্ত্রিমণ্ডলে এক থেকে এক গুণগান, চতুর আর সাহসী মন্ত্রী ছিল। ওই মন্ত্রীর মধ্যে থেকে তিন ভাই জয়নাথ, বিজয়নাথ আর সুজয়নাথ ছিল। জয়নাথ সব থেকে বড়, মধ্যেখানে বিজয়নাথ আর সব থেকে ছোট সুজয়নাথ ছিল। তিন ভাইয়ের বাবা দিগ্বিজয় নাগ গ্রামের মধ্যে আসা ঋষির খুব সেবা করল। তার বদলে উনি দিগ্বিজয়কে এক আশীর্বাদ দিল। বালক, তোমার সেবাতে আমি খুব প্রসন্ন হয়েছি। বলো, তোমার কি লাগবে? মণিবর, আমার কাছে ঈশ্বরের দয়ায় তো সবকিছুই রয়েছে, সেই জন্য আমার কিচ্ছু লাগবে না। কিন্তু আমি আমার আসতে চলা পুত্রের জন্য কিছু একটা চাইতে চাই। ঠিক আছে বাবা, তোমার 3টে বাচ্চা হবে আর 3 ভাইয়ের কাছে আলাদা আলাদা শক্তি থাকবে। 3জনই জানো মানব, দানব আর দেবদূতের শক্তি হবে। এটাই হলো আমার আশীর্বাদ। যাও, সুখে থাকো। দিগ্বিজয়ের যখন 3 বাচ্চা হলো, 3 জনের কাছে আলাদা আলাদা শক্তি ছিল। জয়নাথ খুবই বুদ্ধিমান আর ব্যবহার কুশল ছিল, যে কোনো সমস্যাকে নিজের বুদ্ধির সাথে মীমাংসা করতে পারত। নিজের চোখকে অন্যের চোখের মধ্যে দিয়ে ও এমন করে কথা বলতো যে সামনের লোক ওর কথা মেনেই ছাড়ত। বিজয়নাথের শরীরে খুবই শক্তি ছিল। সুজয়নাথের কাছে প্রেম আর করুণার শক্তি ছিল, যার সাহায্যে কঠোর মনের মানুষ বা জঙ্গলি জানোয়ারের মনকেও গলাতে পারত। ও যে কোনো মানুষ বা জানোয়ারের মাথায় হাত রাখলে ও নিজের বশেও তাকে করতে পারত। ওদের 3 জনের বিশেষত্ব ওদের বাবা জানতো। নিজের শিক্ষা প্রাপ্তির পরে যখন 3 জন ভাই নিজের বাবার সাথে বসলো, তখন বাবা বলল, শোনো বাবা, তোমাদের শিক্ষা আজকে সম্পূর্ণ হলো। আমি চাই যে তোমরা 3 জনের কাছে আলাদা আলাদা যে শক্তিটা রয়েছে না, সেটার ব্যবহার তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই করো। এইভাবে তোমাদের শক্তি মানব জাতির জন্য অনেক মঙ্গলদার প্রমাণ হবে। 3 জন ভাই নিজের নিজের বরদানের শক্তির সাহায্যে সুন্দর নগর রাজ্যে মন্ত্রী পদের জন্য বাছা হলো। 3 ভাই নিজের নিজের কৌশলে সুন্দর নগর রাজ্যকে সবল আর বৈভবশালী বানাতে লেগে গেল। জয়নাথ এক প্রতিবেশী রাজ্যের সীমাকে বেঁধে প্রতিবেশী রাজ্যের মন্ত্রীর সাথে কথা বলতে বলতে বলল, দেখুন জয় সিং মশাই, আপনার আর আমাদের রাজ্যের সীমা তো একটা ঠিক হয়েই গেছে। এখন এই যে আপনার রাজ্যের সীমা রয়েছে, সেখানে শুধুমাত্র দেবী নদীর কারণেই একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। যদি দেবী নদীর জল আমরা দুটো রাজ্যের লোকই ব্যবহার করি, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। দেখুন, যুদ্ধ করে না আপনার লাভ হবে না আমার লাভ হবে, শুধুমাত্র 2 জন রাজ্যের ক্ষতিই হবে। সেই জন্য আমি তো এটাই বলবো যে আমরা সুখ শান্তি বজায় রাখি, তাহলে আমাদের রাজ্যেরও ভালোই হবে আর আমাদের সবার, তাই না? তা তুমি ঠিকই বলেছো বাবা। 10 বছর ধরে এই সমস্যার একটা ভালো সমাধান তুমি দিলে আমাকে। সত্যি আপনার এই উপদেশে আমরা রাজি। মঞ্জুর কেন হতো না? জয়নাথ অন্য মন্ত্রীর চোখে চোখ রেখে নিজের বুদ্ধিমানির সাথে এমন সমস্যার সমাধান করলো যে ওর বুদ্ধির শক্তির পরিচয় আর লাভ দুটো রাজ্যেরই হলো। কথা যখন বুদ্ধির বলের চলছে, তাহলে শরীরের বলের কথা কেন পিছনে থাকবে? একটা বড় গাছকে বিজয়নাথ এমন ভাবে ওঠালো যেন মনে হচ্ছে ওটা গাছ নয়, কোনো ঘাস। এটা দেখে রাজা বিক্রম সিং ওকে বলল, বাহ বাহ বিজয়নাথ, আপনার এই ক্ষমতার উপর যেন কখনো কারো নজর না পড়ে। আমাদের গর্ব যে আপনি আমাদের সেনাপতি। মহারাজ, সুন্দরনগর রাজ্যে সেবা করার দায়িত্ব আপনি আমাকেই তো দিয়েছেন। আমি আপনাকে কখনো হতাশ করব না। বিজয়নাথ অনেক লড়াই জিতে নিজের রাজাকে খুশি করেছিল। যে কিছু সৈনিককে বন্দী করা হতো, তাদের মনে প্রেম আর করুণা জাগানোর জন্য আর মন পরিবর্তনের কাজ সুজয়নাথই খুব মন দিয়ে করত। প্রেম আর করুণা দিয়ে সম্পূর্ণ জগৎকে জেতা যায়। তোমরা এই বন্দিগৃহ থেকে বেরিয়ে একটা ভালো জীবন কাটাও, আমি তো এটাই চাই। প্রেম আর করুণা দিয়ে শুধুমাত্র মানুষেরাই নয়, বরং জঙ্গলি জানোয়ারদের সাথেও আপনি একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। এটা দেখে বিক্রম সিং থাকতে পারল না, ও সুজয়নাথের কাছে এলো।
এই যে কর্ম আপনি করছেন, লোকজনকে সঠিক মার্গ দেখাচ্ছেন, এটা খুবই মহান একটা কার্য। আপনারা তিনজন ভাই এই রাজ্যের জন্য একটা বরদান হয়েছেন। হ্যাঁ, সত্যি ছিল। এই তিনজন ভাই আশীর্বাদ প্রমাণ হলো। কিন্তু একদিন এই আশীর্বাদেও এমন অভিশাপ লাগলো যে একটা যুদ্ধে সেনাপতির কার্যকে রাজা বেশি প্রাধান্য দিল। এই ব্যাপারে